হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তোমাদের যে আপার প্রাইমারি সংস্কৃত পেডাগজি ক্লাস করানো হয়েছিল, একটা ক্লাস, তার এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্টটি দেখোনি এখনও, তারা আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক আউট করতে পারো। এবং চলো এই প্র্যাকটিসের 2 অর্থাৎ সংস্কৃত পেডাগজির উপরে যে ক্লাস নাম্বার 2টা তৈরি করা হয়েছে সেটা একটু তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। তো চলো দেখো কী কী রয়েছে। প্রথমে দেখো ল্যাঙ্গুয়েজ স্কিল কত প্রকারের। অপশন এতে দেখো 2 প্রকার, বিতে দেখো 3 প্রকার, সিতে দেখো 4 প্রকার, ডিতে দেখো 5 প্রকার। তার মানে কী বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ স্কিল, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ স্কিল কত প্রকারের হয় বলো? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তো আমরা এর উত্তরটা একটু চট করে দেখে নেবো কী রয়েছে এর উত্তরটা দেখো। এখানে কি বলেছে, ল্যাঙ্গুয়েজ স্কিল হলো 4 প্রকারের, ঠিক আছে। কি কি? শ্রবণ অর্থাৎ লিসেন্টিং, বক্তৃতা অর্থাৎ স্পিকিং, পঠন অর্থাৎ রিডিং, আর লিখন অর্থাৎ রাইটিং। এই 4টি মৌলিক ভাষা দক্ষতা, ঠিক আছে। তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিল কত প্রকারের? 4 প্রকারের, ঠিক আছে। চলো তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে। অ্যাক্টিভিটি বেসড লার্নিং কোন শিক্ষণ পদ্ধতির অন্তর্গত? অ্যাক্টিভিটি 27 নম্বরটা ভালো করে লক্ষ্য করো। অ্যাক্টিভিটি বেসড লার্নিং কোন শিক্ষণ পদ্ধতির অন্তর্গত? অপশান এ দেখো ট্র্যাডিশনাল মেথড, অপশান বি দেখো কনস্ট্রাকটিভিস্ট মেথড, সি দেখো লেকচার মেথড, ডি দেখো গ্রামার ট্রান্সলেশন মেথড। কোশ্চেনটা দেখো, অ্যাক্টিভিটি বেসড লার্নিং কোন শিক্ষণ পদ্ধতির অন্তর্গত? ট্র্যাডিশনাল মেথড, নাকি অ্যাক্টিভিস্ট মেথড, নাকি লেকচার মেথড, নাকি গ্রামার ট্রান্সলেশন মেথড? তাহলে বলো কোনটা হবে? আমরা উত্তরটা একটু দেখে নেব কী রয়েছে উত্তরটা দেখো। এখানে বলা হয়েছে অপশান নাম্বার বি, অর্থাৎ কার্যকলাপ ভিত্তিক মেথড, ঠিক আছে। মানে এখানে বলেছে যে কনস্ট্রাকটিভিস্ট মেথডের মধ্যে পড়েছে। ব্যাখ্যা কি? কার্যকলাপ ভিত্তিক শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক, যা কনস্ট্রাকটিভিজম এর নীতি, ঠিক আছে। অ্যাক্টিভিটি বেসড লার্নিং কোন শিক্ষণ পদ্ধতির অন্তর্গত? না, কার্যকলাপ ভিত্তিক শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক, ঠিক আছে। এটা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিকেট, ঠিক আছে। চলো তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে। এখানে দেখো 28 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। সংস্কৃত শিক্ষণে ফ্ল্যাশ কার্ড কিসের জন্য উপযোগী? সংস্কৃত শিক্ষণে ফ্ল্যাশ কার্ড কী জন্য উপযোগী? অপশান এ দেখো দীর্ঘ রচনা শেখানো, অপশান বি দেখো শব্দ ভাণ্ডার ও অর্থ মনে রাখা, অপশান সি দেখো ব্যাকরণ অনুশীলন, অপশান ডি দেখো কবিতা আবৃত্তি, ঠিক আছে। তাহলে এখানে সংস্কৃত শিক্ষণে ফ্ল্যাশ কার্ড কিসের জন্য উপযোগী? দীর্ঘ রচনা শেখানো, শব্দ ভাণ্ডার ও অর্থ মনে রাখা, এবং অপশান নাম্বার সি রয়েছে ব্যাকরণ ও অনুশীলন, অপশান নাম্বার ডি রয়েছে কবিতা আবৃত্তি। আমরা উত্তরটা দেখে নেব কী রয়েছে এখানে। উত্তরটা দেখো, বলেছে শব্দ ভাণ্ডার ও অর্থ মনে রাখা, ঠিক আছে। শব্দ ভাণ্ডার ও অর্থ মনে রাখা। দেখো সংস্কৃত শিক্ষণে ফ্ল্যাশ কার্ড কিসের জন্য উপযোগী? শব্দ ভাণ্ডার বা অর্থ মনে রাখার জন্য। আমরা যদি ব্যাখ্যাটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ফ্ল্যাশ কার্ডে এক পাশে শব্দ, অন্য পাশে অর্থ থাকে, ভোকাবুলারি লার্নিংয়ের কার্যকর, ঠিক আছে। ফ্ল্যাশ কার্ডে এক পাশে শব্দ, অন্য পাশে অর্থ থাকে, ভোকাবুলারি লার্নিং এর কার্যকর। চলো তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে। এখানে বলেছে যে মাইক্রো টিচিংয়ের সাধারণত সময় কত মিনিট লাগে? অপশান দেখো এতে দেওয়া আছে 45 মিনিট, অপশান বিতে দেখো দেওয়া আছে 20 মিনিট, অপশান সিতে দেখো 5 থেকে 7 মিনিট, অপশান ডিতে দেখো 30 মিনিট। তাহলে বলো মাইক্রো টিচিংয়ের সময় সাধারণত কত মিনিটের হয়ে থাকে বলো? এগুলো তোমরা বিএডে চলাকালীন আশা করি এইসব টপিকগুলো তোমরা জানো। তো আমরা এখন উত্তরটা দেখে নেবো এটার কী রয়েছে। এখানে দেখো উত্তর রয়েছে অপশান নাম্বার সি, অর্থাৎ 5 থেকে 7 মিনিট, ঠিক আছে। 5 থেকে 7 মিনিট হচ্ছে সময় লাগে মাইক্রো টিচিংয়ের। ব্যাখ্যা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মাইক্রো টিচিংয়ের ছোটো ক্লাস, ছোট বিষয় ও কম সময়ে 5-7 মিনিট লাগে, ঠিক আছে। মাইক্রো টিচিংয়ে ছোট ক্লাস, ছোট বিষয়, কম সময় বা 5-7 মিনিট লাগে, ঠিক আছে। দেখো তারপরে 30 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। সংস্কৃত ছাড়ার অর্থাৎ রিডিমস ব্যবহার শিশুদের কি শেখায়? মানে সংস্কৃত ছড়ার ব্যবহার শিশুদের কি শেখায় বলো? অপশানগুলো দেখো এখানটায়। কেবল গ্রামার, অপশান বি দেখো উচ্চারণ ও আনন্দের মাধ্যমে ভাষা,
অপশান সি দেখো শুধুই সাহিত্যের ইতিহাস এবং অপশান ডি দেখো অনুবাদ দক্ষতা। তাহলে সংস্কৃত ছড়ার ব্যবহার শিশুদের কী শেখায় বলো? কেবল গ্রামার, উচ্চারণ ও আনন্দের মাধ্যমে শেখা, নাকি শুধুই সাহিত্যের ইতিহাস, নাকি অনুবাদ শিক্ষা? তাহলে শুধুই সাহিত্যের ইতিহাস তো বাদ যাবে, এটা ঠিক আছে, এটা বাদ গেল। এবং কেবল গ্রামারও বাদ যাবে। অনুবাদ দক্ষতা হতে পারছো। আমরা উত্তরটা এখন দেখে নেব কি রয়েছে। উত্তরটা দেখো অপশান নাম্বার বি, অর্থাৎ উচ্চারণ ও আনন্দের মাধ্যমে ভাষা শেখায়। ঠিক আছে, মানে ছড়ার মাধ্যমে আনন্দ পাওয়া যায়, তো সেইভাবে উচ্চারণও শিখতে হবে বা আনন্দের মাধ্যমে ভাষা, অর্থাৎ ছড়া ভাষাকে আনন্দময় করে। ঠিক আছে, আমরা যদি একটু 31 নম্বর কোশ্চেনে লক্ষ্য করি তাহলে দেখো ডায়াগনস্টিক টেস্ট এর উদ্দেশ্য কী? অপশানগুলো দেখো কী দেওয়া আছে। শেখার শুরুতে দুর্বলতা চিহ্নিত করা, অপশান বি দেখো শেখার শেষে নম্বর দেওয়া, অপশান সি দেখো প্রতিযোগিতা করানো, অপশান ডি দেখো ভর্তি পরীক্ষা নেওয়া। তাহলে কি বলেছে, ডায়াগনস্টিক টেস্ট এর উদ্দেশ্য কী? ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্য কোনটা বলো তাহলে? শেখার শুরুতে দুর্বলতা চিহ্নিত করা, নাকি শেখার শেষে নম্বর দেওয়া, নাকি প্রতিযোগিতা করানো, নাকি ভর্তি পরীক্ষা দেওয়া? তাহলে আমরা উত্তরটাতে একটু লক্ষ্য করে নিই। দেখো উত্তর নাম্বার অপশান এ, অর্থাৎ শেখার শুরুতেই দুর্বলতা চিহ্নিত করাকে বলা হয় ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, অর্থাৎ ব্যাখ্যা কী না, ডায়াগনস্টিক টেস্ট মানে রোগ নির্ণয়ের মতো দুর্বল জায়গাগুলিকে খুঁজে বের করা হয়। তাহলে একটা বাচ্চাকে শেখাতে হলে তখন ডায়াগনস্টিক টেস্ট অর্থাৎ তার দুর্বলতা জায়গাগুলিকে খুঁজতে হবে এবং সেগুলিকে পুনরায় রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে সেই সবকে শিক্ষা দিতে হবে। ঠিক আছে, তো আমরা তারপরে কোশ্চেনটা লক্ষ্য করি কি বলেছে এখানটায়। 32 নম্বরের সংস্কৃত শ্লোক আবৃত্তিতে সঠিক ছন্দ বজায় রাখতে কোন দক্ষতা জরুরি? সংস্কৃত শ্লোক আবৃত্তিতে সঠিক ছন্দ বজায় রাখতে কোন দক্ষতা জরুরি? তাহলে অপশান দেখো লিসেনিং, বি দেখো রাইটিং, সি দেখো রিডিং, ডি দেখো স্পিকিং। তাহলে সংস্কৃত শ্লোক আবৃত্তি করতে সঠিক ছন্দ বজায় রাখতে কোন দক্ষতা জরুরি বলো? এখানে আমরা অপশানগুলো দেখে একটু উত্তরটা দেখে নিই। উত্তর দেখো অপশান নাম্বার এ, অর্থাৎ লিসেনিং। সঠিক ছন্দ আগে শুনতে হয় তারপর শিখতে হয়। ঠিক আছে, এবার 33 নম্বর কোশ্চেনটা দেখো কি রয়েছে এখানে। রিমিডিয়াল টিচিং কাকে কেন্দ্র করে করা হয় বলো? অপশানগুলো দেখো মেধাবী ছাত্র, বি দুর্বল ছাত্র, সি শিক্ষক, ডি অভিভাবক। তাহলে রিমিডিয়াল টিচিং দুর্বল ছাত্র, এটা আমরা অনেক আগেই পড়েছি। আমি আগের যে পার্টটা ছিল সেই পার্টে এইসব নিয়ে আলোচনা করছি। তো তোমরা যারা দেখোনি এখনও, আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক আউট করতে পারো। এর উত্তরটা পেলাম, এই রিমিডিয়াল টিচিংটা পেলাম যে দুর্বল ছাত্রদের অতিরিক্ত সহায়তা করে, অর্থাৎ অপশান নাম্বার বিটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে যদি আমরা লক্ষ্য করি যে 34 নম্বরটা দেখো অ্যাক্টিভিটি বেসড ইভ্যালুয়েশন এর উদাহরণ কোনটি? অ্যাক্টিভিটি বেসড ইভ্যালুয়েশন এর উদাহরণ কোনটি? অপশান এ দেখো মাল্টিপল চয়েস টেস্ট, অপশান বি দেখো ইজি রাইটিং, অপশান সি দেখো রোল প্লে, অপশান ডি দেখো ট্রান্সলেশন টেস্ট। তাহলে বলো এখানে কি বলেছে, অ্যাক্টিভিটি বেসড ইভ্যালুয়েশন এর উদাহরণ কোনটি বলো, কোনটা হবে? আমরা উত্তরটা একটু দেখে নিই কী রয়েছে। অপশান নাম্বার সি, অর্থাৎ রোল প্লে বা এনাক্টমেন্ট। ঠিক আছে, ব্যাখ্যা দেখো অ্যাক্টিভিটি বেসড মানে কার্যকলাপের মাধ্যমে মূল্যায়ন। অ্যাক্টিভিটি বেসড অর্থাৎ কি বলেছে না কার্যকলাপের মাধ্যমে মূল্যায়নটাই হচ্ছে একটা রোল প্লে বা এন্টারটেনমেন্ট। ঠিক আছে, এটাই মাধ্যমে আমরা কার্যকলাপের মধ্য দিয়ে একটা শিখতে পারি। তারপরে 35 নম্বর কোশ্চেনটা দেখো কী রয়েছে। সংস্কৃত শিখনের প্রধান লক্ষ্য কী? অপশান বি দেখো কেবল সাহিত্য মুখস্থ করানো, অপশান বি দেখো কী বলেছে ভাষা দক্ষতা ও মূল্যবোধ তৈরি, অপশান সি দেখো গ্রামার শিখে নম্বর আনা, অপশান ডি দেখো অনুবাদ মুখস্থ করা। তাহলে সংস্কৃত শিখনের প্রধান লক্ষ্য কী, কোনটা বলো? কেবল সাহিত্য মুখস্থ করানো, নাকি ভাষা দক্ষতা ও মূল্যবোধ তৈরি করা, নাকি গ্রামার শিখে নম্বর আনা, নাকি অনুবাদ মুখস্থ করা? তাহলে আমরা যদি উত্তরটা একটু লক্ষ্য করি তাহলে কি দেখব, উত্তর দেখে লক্ষ্য করে এখানে কী দেওয়া আছে। উত্তর হচ্ছে অপশান নাম্বার বি, অর্থাৎ ভাষা দক্ষতা ও মূল্যবোধ তৈরি করা। ঠিক আছে, অর্থাৎ ভাষাযুক্ত নৈতিকতা সমান দুটোই প্রধান লক্ষ্য। সংস্কৃত শিখনের প্রধান লক্ষ্য কোনটা তাহলে? ভাষা দক্ষতা ও অনুবাদ তৈরি, মানে মূল্যবোধ তৈরি। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন দেখো 36 নম্বরে কী রয়েছে। অডিও ভিজুয়াল এড সবচেয়ে উপযুক্ত কখন? কেবল গ্রামার শেখাতে। তাহলে কি বলেছে না অডিও ভিজুয়াল এড সবচেয়ে উপযুক্ত কখন হয়?
অপশান এ দেওয়া আছে কেবল গ্রামার শেখাতে, অপশান বি দেওয়া আছে নতুন শব্দ, ছবি ও গল্প শেখাতে, অপশান সি দেওয়া আছে কবিতা লিখতে, অপশান ডি দেওয়া আছে অনুবাদ করতে। তাহলে অডিও ভিজুয়াল এড সবচেয়ে উপযুক্ত কখন হয়? অপশান তাহলে অডিও ভিজুয়াল এড কথাটিকে ভালো করে বোঝাতে হলো, অডিও ভিজুয়াল এড সবচেয়ে উপযুক্ত কখন হবে? কেবল গ্রামার শেখার ক্ষেত্রে, নাকি নতুন শব্দ, ছবি ও গল্প শেখাতে, নাকি কবিতা লিখতে, নাকি অনুবাদ করতে? তাহলে আমরা উত্তরটা একটু দেখি কী দেওয়া আছে এখানটায়, যে অপশান নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ নতুন শব্দ ও ছবি ও গল্প শেখাতে। ঠিক আছে, অর্থাৎ চিত্র শব্দ একসাথে দিলে ছাত্ররা দ্রুত শেখাতে পারে। একটা ছবির সঙ্গে মানে একটা ছবি দেখিয়ে তাদের যদি তার সম্বন্ধে বর্ণনা করা হয়, তাহলে তারা সেই জিনিসটি অনেক দিন মনে রাখার সুযোগ পায় এবং সেই জিনিসটিকে বাচ্চাদের ধরতে খুব সুবিধা হয়। তো চলো আমরা এর উত্তরটা পেলাম নতুন শব্দ, ছবি ও গল্প শেখাতে। এখন আমরা দেখব 37 নম্বর কোশ্চেন। তো 37 নম্বর কোশ্চেনে দেখো কী দেওয়া আছে, সংস্কৃত শেখানোর সময় শিক্ষক প্রথমে কি করবেন? এ হচ্ছে কঠিন শব্দ দেবেন, বি হচ্ছে সহজ শব্দ বাক্য দেবেন, সি হচ্ছে দীর্ঘ রচনা দেবেন, ডি হচ্ছে ছন্দ দেবেন। তাহলে সংস্কৃত শেখানোর সময় শিক্ষক প্রথমে কি করবেন? সঠিক শব্দ দেবেন? মোটেও না, প্রথম শব্দ সঠিক কঠিন হবে না। দীর্ঘ রচনা দেবেন না, কারণ বোরিং ফিল হবে। ছন্দ দেবেন না 1 নম্বর। তাহলে সহজ শব্দ ও বাক্য দেবেন, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা একটু উত্তরটা লক্ষ্য করি কী রয়েছে। হ্যাঁ, উত্তরটা রয়েছে যে সহজ শব্দ ও বাক্য দেবেন, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ব্যাখ্যা দেখো, পেডাগোগি নীতি সহজ থেকে কঠিন। ঠিক আছে, একদম পেডাগোগির নীতিটাই হচ্ছে সহজ থেকে কঠিন। বাচ্চাকে প্রথমে সহজের সঙ্গে তাদের সামঞ্জস্য করাতে হবে এবং তারপর ধীরে ধীরে সেটাকে কঠিন স্টেপে পৌঁছাতে হবে। তাতে পড়ার প্রতি কোনো রকমভাবে মাইন্ড ব্রেক করে না বা বোরিং ফিল হয় না, এবং সেটাকে অনেকক্ষণ পড়তে সুবিধা হয় বা মনে রাখতেও সুবিধা হয়। তারপরে একটা ইন্টারেস্ট, বাচ্চার মধ্যে একটা ইন্টারেস্ট ভিত্তিক কাজ করে যখন তার জানা জিনিস কিছু আলোচনা করা হয়। ঠিক আছে, চলো তারপর দেখো 38 নম্বর কোশ্চেন কী রয়েছে, লেসন প্ল্যান তৈরি করার উদ্দেশ্যে কি? অপশান এ দেখো শুধু সময় নষ্ট করা, অপশান বি দেখো ক্লাস পরিচালনায় সঠিক পরিকল্পনা করা, অপশান সি দেখো ছাত্রদের লেখা নেওয়া, অপশান ডি দেখো শুধু পরীক্ষা নেওয়া। এখন কি বলেছে যে লেসন প্ল্যান তৈরি করার উদ্দেশ্য কি? লেসন প্ল্যান তৈরি করার উদ্দেশ্য কি? শুধু সময় নষ্ট করা, নাকি ক্লাস পরিচালনায় সঠিক পরিকল্পনা করা, নাকি ছাত্রদের লেখা নেওয়া, নাকি শুধু পরীক্ষা নেওয়া? তো লেসন প্ল্যান তৈরি করার উদ্দেশ্য কি? শুধু সময় নষ্ট করা? মোটেও নয়। ক্লাস পরিচালনার সঠিক পরিকল্পনা করা, এটা হতে পারে। ছাত্রদের লেখা নেওয়া না, শুধু পরীক্ষা নেওয়া না। তার মানে অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো আমরা উত্তরটা দেখে নিই কী রয়েছে এখানে। হ্যাঁ, তোমাদের যারা বি বলেছে তাদের রাইট অ্যান্সার। ক্লাস পরিচালনার সঠিক পরিকল্পনা করা হচ্ছে, এটা হচ্ছে লেসন প্ল্যানের মূল উদ্দেশ্য। ঠিক আছে, এবারে আমরা দেখি লেসন প্ল্যান ইকুয়াল টু ম্যাপ ফর টিচিং, অর্থাৎ একটা প্রকৃত টিচিংয়ের ক্ষেত্রে লেসন প্ল্যানটা মাস্ট বি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, লেসন প্ল্যান ছাড়া তুমি পড়াতে পারবে না, যেটা আমরা এলইডি বলে থাকি, লার্নিং ডিজাইন, ওটাই হচ্ছে লেসন প্ল্যান। ঠিক আছে, দেখো তারপরে মানে বাচ্চাকে কী কোশ্চেন করা হবে কি না বলবে। ঠিক আছে, তবে বাচ্চা না উত্তর দিতে পারলে আমাদের কী করাতে হবে? ইট ইজ লেসন প্ল্যান বা লার্নিং ডিজাইন। তো এখন দেখো 39 নম্বর কোশ্চেন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর সাবমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে মূল পার্থক্য কী? এখানে দেখো এই অপশানে কী দেওয়া আছে, দুটোই এক, কোনোটি নয়তো প্রথমে ভুল হবে। অপশান বি দেখো ফর্মেটিভ চলমান আর সাবমেটিভ চূড়ান্ত। আচ্ছা, অপশান সি দেখো ফর্মেটিভ নম্বর দেওয়া, সাবমেটিভ ফিডব্যাক। আর অপশান ডি দেওয়া আছে সাবমেটিভ ছোট পরীক্ষা, ফর্মেটিভ বড় পরীক্ষা। বলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এবং সাবমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে মূল পার্থক্য কী রয়েছে? তাহলে কোনটা হবে বলো? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এবং সাবমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে মূল পার্থক্য আমরা যদি উত্তরটা একটু লক্ষ্য করি, তাহলে এখানে কী দেখা দেখি, অপশান নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। ফর্মেটিভ হচ্ছে চলমান এবং সাবমেটিভ হচ্ছে চূড়ান্ত পরীক্ষা অর্থাৎ বাৎসরিক পরীক্ষা। ব্যাখ্যা দেওয়া আছে ফর্মেটিভ অর্থাৎ শেখার সময় আর সাবমেটিভ হচ্ছে শেখার শেষে। ঠিক আছে, চলো 40 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে এখানটায়। বলেছে যে সংস্কৃত শিক্ষায় সুভাষিতা কিসের জন্য উপকারী হয়? অপশান এ দেখো শুধুই গ্রামার, অপশান বি দেখো নৈতিক শিক্ষা উচ্চারণ, অপশান সি দেখো শুধু অনুবাদ, অপশান ডি দেখো শুধু ছন্দ।
তাহলে সংস্কৃত শিক্ষায় সুভাষিতা কিসের জন্য বেশি উপকারী বলো? শুধুই গ্রামার, নৈতিক শিক্ষা ও উচ্চারণ, শুধুই অনুবাদ এবং শুধু ছন্দ। তাহলে আমরা যদি এখন উত্তরটাকে ভালো করে একটু লক্ষ্য করি, কী রয়েছে দেখো, সংস্কৃত শিক্ষায় সুভাষিতা ব্যবহৃত হয় অপশান নাম্বার বি, অর্থাৎ নৈতিক শিক্ষা ও উচ্চারণের জন্য। ঠিক আছে, কি বলেছে? নৈতিক শিক্ষা ও উচ্চারণের জন্য আমরা এই সুভাষিতাকে ব্যবহার করা হয় বাচ্চাদের ক্ষেত্রে। ঠিক আছে, ব্যাখ্যা দেখো, সুভাষিতা ইকুয়াল টু মোরাল ভ্যালুজ প্লাস ভালো উচ্চারণ। ঠিক আছে, মানে নৈতিক কথা তার সঙ্গে ভালো একটা উচ্চারণ, এটার জন্য সংস্কৃত শিক্ষায় সুভাষিতাটা অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে আশা করি তোমাদের বোঝা গেল এতক্ষণ আমি কোনটা কি করলাম। সংস্কৃত পেডাগজি এটা ছিল ক্লাস নাম্বার 2। যারা 1 নম্বর দেখোনি তারা আই বাটনে যাও, গিয়ে এটাকে চেক আউট করো। রাধে রাধে, পরে দেখা হচ্ছে পরে কোনো প্র্যাকটিস সেটে। এবং হ্যাঁ, তোমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই অনেক প্র্যাকটিস সেট আপলোড হবে, গ্রুপ সিডি, আপার প্রাইমারি টেস্ট, সংস্কৃত রিলেটেড। ঠিক আছে, তো চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সাপোর্ট করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।